ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৩৮৩ জন অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। দেশে ফিরেছেন পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, ঢুকতে পারেননি কানাডায়। কিশোরগঞ্জের ভৈরবে ২ এএসআইকে কুপিয়ে আসামি ছিনতায়, আবারও অভিযানে পুলিশ। পদ্মা সেতুতে ধাক্কার পর শিমুলিয়া বাংলা বাজারে সীমিত পরিসরে চলছে ফেরি, যাত্রী ভোগান্তি। বিশ্বে করোনা আক্রান্ত ছাড়ালো ২৭ কোটি, যুক্তরাজ্যে অমিক্রনের ঢেউ নিয়ে আবারও সতর্কতা। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি ফারহানা আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তৃণমূলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয় ইউনিয়ন পরিষদে, অথচ ৪ ধাপে এখন পর্যন্ত ৩ পদে ১৩৮৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩০২ জন, সাধারণ সদস্য ৭৪৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৩৩২ জন। নির্বাচন বিশেষজ্ঞরা একে অস্বাভাবিক ঘটনা বলছেন। ইউপি নির্বাচনে দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে ভোট হচ্ছে। বিএনপি আনুষ্ঠানিকভাবে এবারের ইউপি ভোট বর্জন করলেও নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ৮৪২ ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। ৪ ধাপে ৩০৪০টি ইউপি নির্বাচনে এখন পর্যন্ত ৩ পদে ১৩৮৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন, যেখানে চেয়ারম্যান পদের সংখ্যা ৩০২ জন। সামনে পঞ্চম ও ষষ্ঠ ২ ধাপের ইউপি নির্বাচনের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংখ্যা বাড়তে পারে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হইতে পারে, তাহলে কিন্তু তারা যে বিনিয়োগ করছে ওই বিনিয়োগটার প্রতিদান একবার নিশ্চিত। আর যদি তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাহলে কিছুটা অনিশ্চয়তা আছে। ওই বিভিন্ন রকমের প্রভাব খাটিয়ে তারা এটা ঘটাইতে পারে, অন্যদেরকে মাঠছাড়া করতে পারে, অন্যদেরকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করতে পারে। তো এটাই অস্বাভাবিক, এটা তো হওয়ার কথা নয়। এবার চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪টি ইউপির চেয়ারম্যান মেম্বার ও মহিলা মেম্বার পদে কোনো ভোট করা লাগেনি। একই অবস্থা কুমিল্লা লাকসাম উপজেলার 5টি ইউপিতে, সেখানেও সবকটি পদে ভোট ছাড়াই পাশ করে। আগে যেমন একটা বিশেষ করে ইউপি নির্বাচন, স্থানীয় নির্বাচন, ইউপি নির্বাচনটা একটা উৎসব মুখর পরিবেশ থাকতো, কিন্তু এবারকার যেন একবারে প্রতিদ্বন্দ্বিতার সাথে মারামারি। এটা অনেক কারণ থাকতে পারে। এর মেইন কারণ হলো সরকারি দলের থেকে নির্বাচন করে সরকারি আনুকূল্য পাওয়ার চেষ্টা করা। এবারে ইউপি ভোটে প্রভাব বিস্তার ও সহিংসতা অন্যবারের চেয়ে অনেক বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কানাডা ঢুকতে না পেরে দেশে ফিরে এলেন সদ্য পদত্যাগে বাধ্য হওয়া তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। রোববার বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে আসেন তিনি। ঢাকা ছেড়েছিলেন বৃহস্পতিবার রাতে। অবশেষে দুবাই থেকে দেশে ফিরে এলেন সদ্য মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হওয়া তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। কানাডায় ঢুকতে না পেরে সংযুক্ত আরব আমিরাত হয়েই ফিরলেন দেশে। রোববার বিকেল ৫টা ৪ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে আসেন তিনি। সকাল 10:30টায় ফ্লাইটটির দুবাই ছাড়ার কথা থাকলেও তা ছেড়ে আসে 11টার দিকে। এর আগে বৃহস্পতিবার রাতে দুবাই হয়ে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মুরাদ হাসান। শুক্রবার দুপুরে পৌঁছেন টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে ঢুকতে না পেরে আবার ফিরলেন দুবাই হয়ে ঢাকায়। বিএনপি চেয়ারপারসনের নাতনিকে নিয়ে অশালীন মন্তব্যের পর শুরু হওয়া সমালোচনার মধ্যেই ফাঁস হয় নায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার ফোনালাপ। এছাড়া নানা টকশো অনুষ্ঠানে বিতর্কিত কথাবার্তার কারণে তোপের মুখে পড়েন তিনি। এই অবস্থায় সোমবার রাতে মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবারই তিনি পাঠান পদত্যাগপত্র। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
র্যাব কর্মকর্তাদের উপর মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মানবাধিকার নিয়ে কথা বলার আগে যুক্তরাষ্ট্রের তাদের দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান তিনি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিভ্রান্তিমূলক তথ্যে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায় বাংলাদেশ। রোববার সচিবালয়ে বিষয়টি নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা একপেশে ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্ত জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে বলেও মন্তব্য করেন তিনি। ঢালাওভাবে অভিযোগ এনে একটি বাহিনীর প্রধান এবং সাবেক কর্মকর্তাদের চিহ্নিত করে নিষেধাজ্ঞা প্রদান অযৌক্তিক। মানবাধিকারের কথা বললেও প্রকৃতপক্ষে এ ধরনের সিদ্ধান্তই এক ধরনের মানবাধিকার লঙ্ঘন। সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কয়েকটি এনজিও ও কিছু ব্যক্তির বিভ্রান্তিকর তথ্যের উপর ভিত্তি করে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, যা অনভিপ্রেত, দুঃখজনক ও অগ্রহণযোগ্য। কতটুকু ডিপ্লোম্যাটিক নর্মস অনুযায়ী হয়েছে কিনা, সেটি ডিপ্লোম্যাটিক নর্মস এখানে লঙ্ঘিত হয়েছে বলে আমরা মনে করি। ব্যান আরোপ করেছে, এটা অনভিপ্রেত, দুঃখজনক, অগ্রহণযোগ্য, ইনইফেক্ট। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এ সময় যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও তুলে ধরেন তিনি। মানবাধিকার লঙ্ঘন করে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। র্যাব সহ অন্যান্য বাহিনীর কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র যাত্রায় যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন আইনমন্ত্রী। তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাসী, তারা যথাযথ প্রক্রিয়া মেনে চলে। আনিসুল হক দাবি করেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বক্তব্য না শুনে এ ধরনের ব্যবস্থা নেওয়া উচিত হয়নি। এটি কল্পনাপ্রসূত বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়ে সিদ্ধান্ত জানতে আরও অপেক্ষা করতে হবে বলে জানান আইনমন্ত্রী। যেই সব দোষে র্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে দোষী করা হয়েছে তা কিন্তু ঠিক নয় এবং এটা কল্পনাপ্রসূত। বাংলাদেশের কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় নাই। কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের 2 এএসআইকে কুপিয়ে আহত করে একাধিক মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে সহযোগীরা। রোববার রাত 8টার দিকে ঘোড়াকান্দা পলাশ সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার রাতে মাদক মামলার আসামি রাসেলকে ঘোড়াকান্দা থেকে গ্রেফতার করেন ভৈরব থানার এএসআই রেজাউল করিম ও মোহাম্মদ করিম। এ সময় 15 থেকে 20 জনের একটি দল তাদের উপর হামলা চালায়। 2 এএসআইকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাসেলকে ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে ভৈরব থানা পুলিশ আহত 2 এএসআইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। পদ্মা সেতুর পিলারের সাথে ধাক্কার ঘটনায় শিমুলিয়া বাংলাবাজার রুটে দীর্ঘদিন ফেরি বন্ধ রাখা হলেও সম্প্রতি চালু হয়েছে সীমিত পরিসরে। তবে প্রয়োজন অনুযায়ী ফেরি না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে এই রুট ব্যবহারকারীদের। পদ্মা সেতুর পিলারের সঙ্গে একাধিকবার ধাক্কার ঘটনার পর দুর্ঘটনা এড়াতে দীর্ঘদিন ফেরি বন্ধ রাখা হয় শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে। তবে সম্প্রতি 4টি ফেরি দিয়ে সীমিত পরিসরে শুরু হয়েছে পারাপার। এতে কিছুটা স্বস্তি ফিরলেও ফেরি স্বল্পতা ভোগাচ্ছে এই রুট ব্যবহারকারীদের। লাইনে দাঁড়াচ্ছি, কখন ছেড়ে দিবে জানি না। আবার শুনতেছি ফেরিও অনেক কম, আবার এখানে দুর্নীতিও হচ্ছে চরম পরিমাণে। সামনে থেকে গাড়ি চলে যাচ্ছে। আমার গাড়িতে ডেড বডি, একটা গাড়ি নামিয়ে তো আমার ডেড বডি গাড়িটা দিতে পারে, মাদারীপুর যাবে গাড়িটা। অ্যাভেলেবেল ফেরি ছিল, এখন ফেরি খুবই কম, যার ফলে আমাদের অনেক বেশি ভোগান্তি হচ্ছে। পদ্মা সেতুর সঙ্গে ফেরির ধাক্কার ঘটনা এড়াতে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটের বিকল্প হিসেবে চালু করা হয় শিমুলিয়া মাঝিরকান্দি রুট। 26 আগস্ট স্থাপন করা হয় মাঝিরকান্দি ফেরিঘাট। তবে এই রুটেও রয়েছে নাব্যতা সংকট সহ নানা সমস্যা।
একভাবে বসে আছি, আর কোথাও কোনো জায়গায় নেই। 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা। বিআইডব্লিউটিসি বলছে ফেরির সংখ্যা বাড়ানো হবে না, তবে বিকল্প নৌরুট সচল করতে ড্রেজিং এর কাজ চলছে। তাই কাজটা এখন পর্যন্ত কিছু জায়গায় সমস্যা রয়েছে, যে আমরা যে চাচ্ছি যে এই রুট দিয়ে 24 ঘন্টা ফেরিটা যাতে চলাচল করে, সেই জন্যই আমরা এই রুটটা বিকল্প রুট হিসাবে চয়েস করেছিলাম। শিমুলিয়া মাঝিরকান্দি বিকল্প নৌরুট পুরোপুরি চালু হলে নদী পারাপারের দূরত্ব কমবে 2 কিলোমিটার, এতে বাঁচবে সময়ও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শিক্ষার্থী ভর্তিতে নানা খাতে অতিরিক্ত ফি নির্ধারণ করেছে রাজধানীর বেশিরভাগ নামী স্কুল। কর্তৃপক্ষের দাবি, সরকারের বেঁধে দেয়া ফি নিলে স্কুল চালানো যাবে না। আর অভিভাবকরা বলছেন, করোনার এই সময়ে অতিরিক্ত টাকা তাদের জন্য বোঝা। সরকারি নির্দেশনা অনুযায়ী বাংলা মাধ্যমে ভর্তির সময় বেতন, সেশন ও উন্নয়ন ফি সহ সর্বোচ্চ 8,000 টাকা নিতে পারবে রাজধানীর বেসরকারি স্কুলগুলো, আর ইংরেজি মাধ্যমে সর্বোচ্চ 10,000 টাকা। অথচ সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে ভর্তিতে ফি নির্ধারণ করা হয়েছে 21,420 টাকা। এর মধ্যে সেশন ফি 10,000 আর উন্নয়ন ফি 6,500 টাকা। মুঠোফোনে মেসেজ দেওয়ার জন্য চার্জ ধরা হয়েছে 720 টাকা। ফি ধরা হয়েছে আরও কিছু খাতে। কর্তৃপক্ষের দাবি, এর কম ফি নিলে প্রতিষ্ঠান চালানো যাবে না। সব স্কুল একই রকম হবে না। মনে করেন একটা গভর্নমেন্ট স্কুল, তারা সব কিছু গভর্নমেন্ট থেকে পাচ্ছে, আর আমরা কিন্তু আমাদের ভাড়া দিতে হচ্ছে, হাউস রেন্ট, ইউটিলিটিস, তারপরে আমাদের এসি, এইসব আমরা যেহেতু মেনটেন করি। অভিভাবকরা বলছেন, রাজধানীর নামী স্কুলের বেশিরভাগই সরকারি নির্দেশনা মানছে না। ইচ্ছামাফিক ফি নির্ধারণ করে দেয়া হচ্ছে বিজ্ঞপ্তি। অতিরিক্ত ফি নেওয়ার জন্য স্কুলগুলা নোটিশ দিচ্ছে এবং চাপ দিচ্ছে। এই করোনাকালীন সময়ে এখন অতিরিক্ত ফিটা আমাদের জন্য বোঝা। শিক্ষা মন্ত্রণালয় বলছে, কোনোভাবেই নির্ধারিত ফির বাইরে টাকা নেয়ার সুযোগ নেই। অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেই প্রজ্ঞাপনের বাইরে সীমা অতিক্রম করে এই ভর্তি ফি বা অন্যান্য ফি গ্রহণ করে, সেই ক্ষেত্রে আমাদের কমিটি ইন্সপেক্ট করবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এছাড়া এবার সমন্বিতভাবে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির লটারি হবে 15ই ডিসেম্বর। সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয় থেকে কার্যকর ব্যবস্থা না নেয়ার কারণে স্কুলগুলোর অতিরিক্ত ফি আদায় বন্ধ হচ্ছে না। তাই শুধু নির্দেশনা বা হুঁশিয়ারি নয়, এটি বন্ধে থাকতে হবে কঠোর নজরদারি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5G যুগে প্রবেশ করল বাংলাদেশ। এর উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় আছে ডিজিটাল প্রযুক্তি সহ সব খাতে উন্নতি হবে। নির্বাচন ঘনিয়ে এলে দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু হয় বলেও সতর্ক করেন তিনি। দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিতে 5G নেটওয়ার্ক সর্বাধুনিক প্রযুক্তি। সেই সেবা বিশ্বের 11তম দেশ হিসেবে চালু হলো দেশে। প্রাথমিকভাবে সচিবালয়, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ 6 স্পটে টেলিটকে মিলবে এ সুবিধা। ডিজিটাল সেবা গ্রহণ করতে পারছে। বাংলাদেশকে 5G যুগে প্রবেশ করার অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ডিজিটাল বাংলাদেশকে আরও এগিয়ে নিতে উন্নত নেটওয়ার্ক কানেক্টিভিটি জরুরি। দেশের প্রতি আমার ওয়াদা যে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে আমরা আমাদের ডিজিটাল সেক্টরকে এবং আমাদের টেলিযোগাযোগ নেটওয়ার্ককে আর পিছিয়ে যেতে দেব না। আগে যেমন সারা বিশ্বে 4G চালু হয়ে গেছে, বাংলাদেশ তখনও 2Gতে, 3G দূরের কথা। সেরকম সময় আওয়ামী লীগের ক্ষমতায় হবে না। আওয়ামী লীগ সরকার এখাতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবসার সুযোগ দেয় দেশবাসী কম খরচে সেবা পাচ্ছে বলেও জানান জয়। বলেন, নির্বাচন এগিয়ে এলেই নানা রকম ষড়যন্ত্র শুরু হয়। 2 বছর পরে আরেকটা নির্বাচন আছে, ঠিক এখনই দেখছি যে সেই ষড়যন্ত্র শুরু হচ্ছে। আমাদের এক শ্রেণী আছে, এক শ্রেণীর মানুষ, তাদের সাথে আমাদের বিরোধী দল, তারা তাদের বিদেশি মালিকদের কাছে তখন নালিশ করা শুরু করে, তাদের কাছে হাত পাততে থাকে, তাদের আশায় বসে থাকে যে তারা বিদেশ থেকে এসে ষড়যন্ত্র করে বিএনপিকে আবার ক্ষমতায় বসিয়ে দেবে।
কয়েক মাসের মধ্যেই দেশের অন্যান্য মোবাইল অপারেটরও 5G সেবা দেয়া শুরু করবে। আর আগামী বছরের মধ্যে টেলিটক দেশের 200 স্পটে দেবে 5G সুবিধা। একটি মাইল ফলক। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2025 সালের মধ্যে $5 বিলিয়ন ডিজিটাল ডিভাইস রপ্তানি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে নতুন প্রজন্মের মেধা তুলে আনতে সক্ষম হয়েছে সরকার। নতুন প্রজন্মই দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে নিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ 2021 পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। প্রথমেই তথ্য প্রযুক্তি খাতে অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী 2008 সালের নির্বাচন ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। এ সময় দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে সন্তোষ জানান তিনি। দেশের ছোট ছোট ছেলেমেয়েরাও কিন্তু তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে অনেক কিছু তারা আজকে তৈরি করছে, যা বাংলাদেশের জনগণ সেই সেবাটা পাবে। তাদের যে মেধা, তাদের যে মনন, সেটা বিকশিত হবার সুযোগ, এটাও এই ডিজিটাল বাংলাদেশ না করলে এটা বোধহয় কখনো সম্ভব হতো না। বা তাদের ভিতরে এই যে মেধাটা রয়ে গেছে সেটাকে বের করে নিয়ে আসা এবং সেটা দেশের কাজে লাগানো, এটাই ছিল সব থেকে বড় লক্ষ্য। তো আমি মনে করি সেখান থেকে আমরা সত্যি অনেক বেশি সফল অর্জন করতে পেরেছি। তুলে ধরেন ডিজিটাল ডিভাইস তৈরি ও রপ্তানি নিয়ে সরকারের পরিকল্পনা ও আশাবাদ। সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা হয়েছে যে আমাদের ডিজিটাল ডিভাইস উৎপাদন এবং রপ্তানি, আমার মনে হয় যে এটা সকল খাতকে ছাড়িয়ে যাবে এই ডিজিটাল ডিভাইস আমরা যদি রপ্তানি করতে পারি। আর তার জন্য একটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা হয়েছে যে 2025 সাল নাগাদ এই ডিজিটাল ডিভাইসের খাতে $5 বিলিয়ন রপ্তানি উন্নীত হবে। পরে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি খাতের 4টি প্রকল্প। তথ্য প্রযুক্তির এই পরিকল্পনায় দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথমবারের মতো রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলল মেট্রো রেল। রোববার সকাল 11টায় আগারগাঁও স্টেশনে পৌঁছায় ট্রেনটি। পরীক্ষামূলক চলাচলে কোনো সমস্যা হয়নি। আগামী বছরের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে চালু করা হবে বলে আশা কর্তৃপক্ষের। রোববার সকাল 11টা নির্ধারিত সময়েই উত্তরা থেকে ছেড়ে আগারগাঁও স্টেশনে এসে থামে মেট্রো রেল। ভায়াডাক্টের ওপর দিয়ে এবারই এত দূরত্ব অতিক্রম করল বৈদ্যুতিক ট্রেনটি। সকাল থেকেই স্টেশন এলাকায় বিশেষ প্রস্তুতি নেয় কর্মকর্তারা। পুরোপুরি কাজ সম্পন্ন না হলেও সবকিছু তদারকি ছিল চোখে পড়ার মতো। শ্রমিকদের মাঝে ছিল আলাদা উচ্ছ্বাস। সবাই আসতেছে, দেখতেছে, কিন্তু আমাদের এই প্রজেক্ট কাজ করে আমি অনেক গর্বিত। যে সেফটি বলি, প্রোগ্রেস বলি, কোয়ালিটি বলি, সমস্ত কিছুই খুবই ভালো। যেটা আমরা বাহিরে যেই কাজগুলো করে আসছিলাম, এখন বাংলাদেশে আসার পরেও সেম কাজগুলোই দেখতেছি। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানান, পরীক্ষামূলক এ যাত্রার সফলতা। আগামী বছরের মাঝামাঝিতে মতিঝিল পর্যন্ত লাইন বসানো হবে বলেও জানান তিনি। আমরা আশা করছি যে আগামী সেপ্টেম্বর 2022 মাসের মধ্যে আমাদের যে যাত্রীবিহীন যে ট্রায়াল রানটা আছে সেটা আমরা শেষ করতে পারব, এবং বাকি যে 3 মাস আছে সেই সময় আমরা প্রস্তুতি গ্রহণ করব যাতে আগামী 2022 সালের ডিসেম্বর মাসের 16 তারিখে মেট্রো রেল বাণিজ্যিকভাবে চলাচল করতে পারে। এখন পর্যন্ত মেট্রো রেলের 6 সেট ট্রেন দেশে এসেছে। সোমবার ডিপোতে পৌঁছবে আরও 2 সেট। ঢাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মেট্রো রেল। তবে বিশেষজ্ঞরা বলছেন, মেট্রো রেলের টেকসই সুফল পেতে স্টেশন কেন্দ্রিক সড়ক ব্যবস্থাপনার উন্নয়নও প্রয়োজন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নীতিগত কারণে এই মুহূর্তে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী নয় আন্তর্জাতিক ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। প্রতিষ্ঠান ও ভোক্তা B2C নীতিতে অ্যামাজন দেশে ব্যবসা করতে চায় বলে জানান দেশে প্রতিষ্ঠানটির এক পার্টনার। তবে দেশে অ্যামাজন বিনিয়োগ করলে ই কমার্সে গ্রাহকদের আস্থা ফিরবে বলছেন বিশ্লেষকরা। 2020 সালের শুরুতেই বাংলাদেশে কার্যক্রম পরিচালনার কথা ছিল বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের।
কিন্তু বাংলাদেশে B2C অর্থাৎ প্রতিষ্ঠান থেকে ভোক্তা ই কমার্সের এই নীতি না থাকায় এখনই বিনিয়োগে আগ্রহী নয় অ্যামাজন, জানিয়েছেন দেশে অবস্থিত অ্যামাজনের স্পিন পার্টনার। দেশে কার্যক্রম না থাকায় বর্তমানে 400-র বেশি ক্ষুদ্র উদ্যোক্তা ভারতের মাধ্যমে অ্যামাজনের পণ্য বিক্রি করছেন। এক্ষেত্রে তাদের রপ্তানি ব্যয় পড়ছে বেশি। যেহেতু B2C কোনো আমাদের পলিসি নাই, তাদের দেখা যায় যে হিউজ পরিমাণে একটা শিপিং কস্ট তাদের দিয়ে দিতে হয়। আপনার বাংলাদেশ থেকে প্রোডাক্ট এক্সপোর্ট করবে, তাদেরকেও তো আমাদের এনকারেজ করতে পারতে হবে, তাদেরকেও তো ওরকম প্রফিট মার্জিন তার কাছে আসতে হবে, না হলে তো তারা ইন্টারেস্টেড হবে না। আমরা তো ওরকম ক্ষুদ্র উদ্যোক্তাদেরকেও তো আমরা বেনিফিটেড করতে পারছি না। এখন অ্যামাজনের আসলে ওটাই কনসার্ন। বড় বড় ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে আগ্রহী করে তুলতে পারলে দেশের ই কমার্স অস্থিরতা কমবে বলে আশা বিশ্লেষকদের। B2C-তে তারা যেতে চায়, এটাও যদি করা হয় তাতেও আসলে আমাদের দেশের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে কোনো সমস্যা দেখি না। এবং ই কমার্স নিয়ে যে আমাদের দেশে যে এক ধরনের একটা সংশয় তৈরি হয়েছে, আমাদের মতো প্রতিষ্ঠান যদি তাদের সেবার মান বজায় রেখে আমাদের দেশের সেবা দেয়, তাহলে কিন্তু ই কমার্সের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, দেশের বিনিয়োগের বিষয়ে অ্যামাজন সহ প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিনিয়তই আলোচনা চলছে। আমরা তো একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করেছি। আমাদের একটাই অনুরোধ থাকছে, সেটা হচ্ছে যে ডিজিটাল কমার্স পলিসি এবং যে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর 2021 এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রণয়ন করা হচ্ছে, সেটাকে মেনে যেন দেশি বিদেশি সব কোম্পানিগুলো চলে। দেশের স্বার্থের পরিপন্থী না হলে প্রয়োজনে নীতি পরিবর্তনের কথাও জানান তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বরিশাল নৌপথে বিলাসবহুল লঞ্চে প্রায়ই ঘটছে হত্যার ঘটনা। গত 5 বছরে এই পথে চলাচলকারী লঞ্চে হত্যার শিকার হয়েছে 5 যাত্রী। এমন ঘটনায় আতঙ্কিত সাধারণ যাত্রীরা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন হত্যাকাণ্ড বলছে যাত্রীরা। তবে কর্তৃপক্ষ বলছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা আরো জোরদার করা হবে। রাজধানী ঢাকার সাথে বরিশালে যাতায়াতের আরামদায়ক রুট নৌপথ, কিন্তু জনপ্রিয় এই রুটে চলাচলকারী যাত্রীরা দিন দিন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। ঘটছে হত্যা আর ছিনতাইয়ের ঘটনা। পরিসংখ্যান বলছে গেল 5 বছরে এই রুটে 5টি হত্যার ঘটনা ঘটেছে, যার মধ্যে গত 2 বছরে হত্যার শিকার হয়েছেন 4 জন। সর্বশেষ 10 ডিসেম্বর হত্যা করা হয় শারমিন আক্তার নামে এক গৃহবধূকে। এমন ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত যাত্রীরা। যারা যাত্রী ওঠার পর হচ্ছে তাদের জিম্মায় এবং নামা পর্যন্ত যে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যে যে কার্যগুলো করা দরকার তারা ইনভেস্টমেন্ট বা এই ব্যাপারে কোনো টাকা তারা বিনিয়োগ করবে না। বরিশাল ঢাকা নৌরুটে প্রতি বছর যাতায়াত করে প্রায় 1 কোটি যাত্রী। আগে এসব যাত্রীর নিরাপত্তায় প্রতিটি লঞ্চে নিয়োজিত ছিল 10 জন আনসার সদস্য। তবে 2006 সাল থেকে এসব লঞ্চে নিরাপত্তা নিয়োজিত মাত্র 3 জন সিকিউরিটি গার্ড। যদিও এসব কর্মীরা বাড়তি আয়ের আশায় অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তবে এসব অভিযোগ মানতে নারাজ লঞ্চ মালিকরা। 4 জনের একটা কেবিন দিয়েছে, ওই কেবিনটা আমরা ভাড়া দেই। ভাড়া দিয়ে ওইগুলো দিয়ে আমরা চলাফেরা। যাত্রীদের সিকিউরিটির জন্য আমরা কোম্পানি থেকে পার্সোনালি আমরা সিকিউরিটি দিচ্ছি। মার্ডার যেগুলো হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই ধরা পড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে লঞ্চের এত যাত্রীর জন্য 3 জন নিরাপত্তা কর্মী যথেষ্ট নয়, আর সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমাদের পক্ষ থেকে লঞ্চ মালিকদেরকে এইভাবে তাদের স্টাফ কেবিনগুলো অন্ততপক্ষে ভাড়া না দেওয়ার জন্য অনুরোধ করব। লঞ্চ মালিক সমিতি এবং যারা তাদের সিকিউরিটি রয়েছে, পাশাপাশি আমরা কিছুটা সিকিউরিটি বাড়াবো, তাদেরকে বাধ্য করব যে তারা আইডেন্টিফাই না করে কাউকে যেন এই ধরনের জায়গাগুলিতে রাখা না হয়। ঢাকা বরিশাল নৌরুটে বিলাসবহুল সহ 30টি লঞ্চ চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি না মানলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করার অনুরোধ করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। রোববার নওগাঁ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এই অনুরোধ জানান। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রার্থীদের সাথে মতবিনিময় করেন কবিতা খানম। বলেন, যৌক্তিক কারণ ছাড়া শুধু পাল্টাপাল্টি অভিযোগ করে পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো অভিযোগ প্রমাণিত হলে ইসি অথবা আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রচার প্রচারণায় সব প্রার্থীর সম অধিকার নিশ্চিতে নির্বাচন সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
অভিযোগ পাই, সেরকম কোন অভিযোগ যদি আমার কাছে আছে নির্বাচনের দিনে আমাকে যদি এসপি সাহেব বা ডিসি সাহেব অনেক সময় আমাকে জানান, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে মনিটর সেলের সঙ্গে কথা বলি এবং মনিটর সেলের যিনি আছেন এই যে ব্রিগেডিয়ার সাহেব, ইনি কিন্তু নভারি, উনি কিন্তু তাৎক্ষণিকভাবে সেই পদক্ষেপটা নেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় প্রশাসনের সামনেই গাজীপুরের সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, যার বেশিরভাগের চালকই অদক্ষ। এসব যানবাহন বেপরোয়াভাবে চালানোর ফলে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দৃশ্যটি কোনো পাড়া বা মহল্লার অলিগলি নয়, গাজীপুরের ব্যস্ততম চন্দনা চৌরাস্তা এলাকা এটি। এখানে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ উভয় মহাসড়কে লাগামহীনভাবে চলাচল করছে কয়েকশো ব্যাটারি চালিত অটোরিকশা। প্রায় উল্টো পথে চলাচল এবং ফাঁক ফোকর খুঁজে সিগন্যাল এড়িয়ে বের হতে দেখা যায় অটোরিকশাগুলিকে। এসব যান চলাচলে অব্যবস্থাপনা ও দুর্ঘটনার ঝুঁকি যেমনটা বাড়ছে, অন্যদিকে অসহনীয় যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অটোরিকশা বেপরোয়া গতিতে চালানোর কারণে, তারা দক্ষ ড্রাইভার না হওয়ার কারণে ঘন ঘন অ্যাক্সিডেন্টে মানুষ শিকার হতে হয়। রাস্তা পার হইতে সময় হঠাৎ করে অটো ঢুকাই দেয় রাস্তার পাশে। এই যে মনে করেন বেড়ে গয় না গাড়ি গাড়ির মধ্যে বাজার দিলে আমাদের দুপাল্লার সমস্যা, বড় গাড়ি আলাদের দোষ। তবে অটো চালকরা বলছেন, বিকল্প কর্মসংস্থান না থাকায় জীবিকার প্রয়োজনে তারা মহাসড়কে অটোরিকশা চালাচ্ছেন। চাকরি নাই, বাজে বলা নালে চলি, তারপর নেশা পানি খায়। আর অটোটা চালাইলে ওরসব নেশা থাকে না, সে কামে ধান্দা থাকে। আমরা তো ফেটার তাই আমরা বউ বাচ্চাকে হালন্দ লাগবো, আমরা তো মনে হয় আর কিন্তু করবো না এটা ছাড়া। বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে, শিল্পাঞ্চল হওয়ায় গাজীপুরে অটোরিকশা চলাচল বেড়েছে। তবে মহাসড়কে এসব যানবাহন চলাচল নিরুৎসাহিত করতে প্রতিনিয়ত মামলা, ডাম্পিং সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশাল সংখ্যক গার্মেন্টস কর্মীর যাতায়াতের জন্য সেই অর্থে কোনো ধরনের যানবাহনের ব্যবস্থা গার্মেন্টসের পক্ষ থেকে বা অন্য কোনো এজেন্সির পক্ষ থেকেও আমরা সেরকম দেখতে পারি না। তো অনেকটা নিরুপায় হয়েই তারা হয়তো অটোরিকশাটা ব্যবহার করে থাকে। তবে নগরীতে কি পরিমাণ অটো চলাচল করছে তার সঠিক পরিসংখ্যান নেই কোনো সরকারি সংস্থার কাছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, সড়কের বর্তমান পরিস্থিতি কি, আর ব্যাটারি চালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা আমাদের জানাবেন। দেখুন, গাজীপুর একটি ব্যস্ততম শিল্পনগরী। এখানে কিন্তু সকালটাই শুরু হয় গার্মেন্টস শ্রমিকদের যে চলা, সেই গার্মেন্টসের হাজার হাজার শ্রমিক কিন্তু কারখানা যায়। এই ব্যাটারি চালিত অটো যেটা মহাসড়কে চলাচল নিষিদ্ধ করেছে সরকার, এবং এই কারণে কিন্তু সকালবেলায় অটোর যে চলাচল সেটি কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই বেড়ে যায়, এবং এটি সারাদিনই থাকে। ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু হাজার হাজার অটো, ব্যাটারি চালিত অটো, এই যানবাহনগুলো চলাচল করছে। এবং যে আমরা জানি যে এখানে যারা চালক রয়েছেন তারা কোনো ধরনের ট্রেনিং ছাড়াই শুধুমাত্র নিজ উদ্যোগেই তারা এই গাড়িগুলো চালিয়ে থাকেন, এবং অনেকেই দেখেছি যাদের বয়স 18 বছর হয়নি বা তার কম বয়সী এরকম চালকও কিন্তু এই অটোগুলো চালাচ্ছে। ফলে প্রায় এখানে কিন্তু দুর্ঘটনা ঘটছে, অনেক গাড়ি উল্টে যাচ্ছে, অটো উল্টে গিয়ে অনেকে হাত পা ভাঙছে বা ছোট বড় দুর্ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে। এরপরে এই গাড়িগুলোতে কিন্তু কোনো ধরনের ফিটনেস নেই, কোনো সরকারি সংস্থার কোনো সার্টিফিকেট নেই। ফলে যত্রতত্র লাগামহীনভাবে তারা চলাফেরা করছে, এবং এই কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, চেরাকালী এবং বগুড়া বাইপাস সহ বিভিন্ন পয়েন্টে কিন্তু যানজট লেগেই থাকে। এবং এই ব্যাপারে আসলে পুলিশের মাঝে মধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলো, এটি কিন্তু দৃশ্যমান নয়, এবং তাদের একটু অবসরে গেলে বা তারা যদি অভিযানটা কিছুটা শিথিল করে সেক্ষেত্রে আবার পুনরায় তারা কিন্তু মহাসড়কে চলে আসে। এইভাবেই কিন্তু চলছে এখানে গাড়িগুলো। তো এই ছিল মোটামুটি গাজীপুরের মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি। গাজীপুর থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আবুল হাসান। ভাঙা সড়ক ও ধীরগতির সংস্কার কাজে নাকাল সিলেটবাসী। নগরীর প্রধান সড়কগুলোর বেহাল দশায় তীব্র যানজটের সাথে ঘটছে দুর্ঘটনা। নগর বিশেষজ্ঞরা বলছেন, সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতার ফলেই সড়কগুলোর এই অবস্থা। তবে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস সিটি মেয়রের।
হাতে গোনা কয়েকটি সড়ক ছাড়া সিলেট মহানগরীর বেশিরভাগ রাস্তায় চলাচলের অনুপযোগী। নগরীর টিলাগড় থেকে শিবগঞ্জ, শাহিদগাঁ থেকে আম্বরখানা, মদিনা মার্কেট, পাঠানটুলা, জল্লারপাড় এবং উপশহর সহ বিভিন্ন সড়কের দুরবস্থায় নাকাল সিলেটবাসী। কোথাও চলছে ধীরগতিতে সংস্কার, কোথাও পানির লাইন ও বিদ্যুতের কাজের জন্য করে রাখা। এছাড়া শুষ্ক মৌসুম হওয়ায় ভাঙাচোরা সড়কে ধুলায় অতিষ্ঠ জনজীবন। কাজ করার পরে দেখা যায় রাস্তা ঠিকও কাজ করা যায়, কিন্তু রাস্তার সাইড পাকে যে মাটিগুলো থাকে না এইভাবে রেখে যায়, কাজ শেষ করে যায় না। অনেক জ্যামের সৃষ্টি হয়, এই রাস্তা ভাঙার কারণে গাড়িগুলো ঠিকঠাক চলাচল করতে পারে না, তো আমাদের মূল্যবান সময়গুলো এখানে অনেক নষ্ট হয়। নগর বিশেষজ্ঞরা বলছেন, পানি, বিদ্যুৎ, সড়ক ও জনপথ সহ সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতার কাজের ফলেই সড়কের এই বেহাল দশা। যখন বিদ্যুৎ অফিস রাস্তার খোঁড়ে তখন রোডস অ্যান্ড হাইওয়েজ অথবা সিটি কর্পোরেশন অথবা এলজিডি তখন রাস্তাটা গড়তে যায়। সবার মধ্যে একটা ইন্টিগ্রেশন করে এই কাজটা অ্যাজ আর্লি আছে, কারণ গত 1 বছর ধরে সিলেটের রাস্তাঘাটের অবস্থা ম্যাক্সিমাম জায়গায় খুব খারাপ। সিলেট সিটি মেয়র বলছেন, রাস্তার সম্প্রসারণ শেষে এরই মধ্যে তার সংস্কার কাজ শুরু হয়েছে। দ্রুত চলমান এই সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। এটা রাস্তা তাদের, তো তারা কাজ করতে অসুবিধা নেই বলে আমাদের পারমিশন দিয়েছেন। এখন আমরা টেন্ডারও দিয়ে দিচ্ছি, তো টেন্ডারের কতগুলো প্রসিজার আছে এগুলা ফলো আপ হয়ে সহসাই আমরা এটা কাজ করি। বর্ষার আগেই দ্রুততম সময়ে সড়কগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার দাবি সিলেট নগরবাসীর। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বিজয়ের 50 বছর উপলক্ষে লাল সবুজের মহা উৎসবের 12তম দিনে ছিল লোকসঙ্গীতের আয়োজন। এতে গান পরিবেশন করেন সাইদুর রহমান বয়াতি, ডলি সায়ন্তনী, শাহ আলম সরকার সহ অন্যান্য শিল্পীরা। অনুষ্ঠানের শুরুতেই স্মরণ করা হয় স্বাধীনতা যুদ্ধের শহীদদের। বিজয়ের 50 বছর উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত লাল সবুজের মহোৎসবের 12তম দিন ছিল রোববার। এদিন পরিবেশিত হয় লোকসঙ্গীত। উদ্দেশ্য, নতুন প্রজন্মকে লোকসঙ্গীতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। শুরুতেই গান পরিবেশন করেন সাইদুর রহমান বয়াতি। সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। স্মরণ করা হয় 71-এর শহীদদের। মহাসংগ্রামে মহানায়ক আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সঙ্গে আরো লাখো লাখো শয়ে শয়ে মানুষ যারা সংগ্রাম করেছিল বাংলাকে মুক্ত করার জন্য, বাংলাদেশকে আমাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য, পরাধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য। তাদের আত্মার মাগফিরাত কামনা করি, শ্রদ্ধা করি। সাইদুর রহমান বয়াতি ছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডলি সায়ন্তনী, শাহ আলম সরকার সহ অন্যান্য শিল্পীরা। লাল সবুজের এই মহোৎসব চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 27 কোটি ছাড়িয়েছে। এর মধ্যে একদিনে শনাক্ত হয়েছে 4,31,000-এর বেশি। এছাড়া একদিনে বিশ্বে করোনায় মারা গেছে 3,970 জন। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 53,21,000। যুক্তরাষ্ট্রে করোনায় মোট প্রাণহানি 8 লাখ ছাড়িয়েছে। একদিনে দেশটিতে মারা গেছে 167 জন। এক সপ্তাহে দেশটিতে করোনায় প্রাণহানি কমেছে 2 ভাগ, সংক্রমণ কমেছে 5%। দেশটিতে আক্রান্তের সংখ্যা 5,08,00,000-এর বেশি। 24 ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ 1,132 জন মারা গেছে রাশিয়ায়। একদিনে সর্বোচ্চ 48,854 জন শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে অমিক্রন ঠেকাতে জরুরি অবস্থা জারি করে 18 বছরের বেশি সবাইকে বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে করোনার কারণে 2020 সালে অন্তত 50 কোটি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ইউক্রেনে $6 কোটি মার্কিন অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
নিরাপত্তা সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার এসব অস্ত্র ইউক্রেনে পৌঁছেছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। সিএনএন জানায় আগামী বছরের শুরুতে 4টি কাউন্টার মর্টার রাডার সরবরাহের কথা আছে। 1 সেপ্টেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির হোয়াইট হাউস সফরে গেলে এই নিরাপত্তা প্যাকেজের অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। যুক্তরাষ্ট্রের 6 রাজ্যে অন্তত 30টি টর্নেডোর আঘাতে প্রাণ গেছে 94 জনের। এর মধ্যে শুধু কেন্টাকিতেই অন্তত 80 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা 100 ছাড়াতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন রাজ্যের গভর্নর। ইলিনয়ে প্রাণ গেছে 6 অ্যামাজন কর্মীর। ক্ষতিগ্রস্ত এলাকায় নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। শুক্রবার রাতে আরকানসাস, টেনেসি, মিসৌরি, ইলিনয়, কেন্টাকি রাজ্যে টর্নেডো সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। কিন্তু পরিস্থিতি যে এতটা ভয়াবহ হবে তা আন্দাজ করতে পারেননি বাসিন্দারা। শুক্রবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের 6 রাজ্যে আঘাত হানে অন্তত 30টি শক্তিশালী ঝড়। 227 মাইল এলাকা জুড়ে চলে ধ্বংসযজ্ঞ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্টাকি রাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চল। দুর্যোগের সময় মেফিল্ডের একটি মোমবাতি কারখানায় কাজ করছিলেন শতাধিক শ্রমিক। এদের বেশিরভাগকেই বাঁচানো যায়নি। পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা। দুর্যোগের সময় মেফিল্ডের একটি মোমবাতি কারখানায় কাজ করছিলেন শতাধিক শ্রমিক। এদের বেশিরভাগকেই বাঁচানো যায়নি। পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা জারি করে কেন্টাকি সরকার। স্মরণকালের ভয়াবহ টর্নেডোর সাক্ষী হয়েছে কেন্টাকি। বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করছি আমরা। গ্রেস কাউন্টি, বিশেষ করে মেফিল শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আশ্বাস দিচ্ছি আমরা এই ক্ষতি কাটিয়ে উঠব। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কেন্টাকিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করার পাশাপাশি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেই সাথে এতটুকু আশ্বাস দিতে চাই, এই বিপদে তারা একা নন। ফেডারেল সরকার তথা গোটা দেশ তাদের পাশে রয়েছে। আমরা এক হয়ে এই বিপদ মোকাবেলা করব। টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে আরকানসাস, টেনেসি, ইলিনয় রাজ্যের একাংশ। ইলিনয়ে জনপ্রিয় ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের একটি গুদামের ছাদ ধসে পড়ে ঘটেছে প্রাণহানি। টর্নেডোর প্রভাবে টেনেসি রাজ্যে বেশ কয়েকটি কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্ত এলাকায় আটকা পড়েছে অনেক মানুষ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল এর 8ম আসরের জন্য 6 ফ্র্যাঞ্চাইজি প্রায় চূড়ান্ত। 2 থেকে 3 দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিপিএল গভর্নিং কাউন্সিল। এবারে দেশিদের সর্বোচ্চ পারিশ্রমিক 70 লাখ টাকা। সাকিবকে দলে ভিড়িয়ে বাজিমাত করেছে ফরচুন বরিশাল। দলটির হেড কোচ খালেদ মাহমুদ সুজন। বিপিএল এ দল নিতে কারাকারি। 8ম আসর মাঠে গড়াবে 6 দল নিয়ে, কিন্তু বিসিবির কাছে আগ্রহ জানিয়েছে 8 প্রতিষ্ঠান। তাদের মধ্য থেকে 6 দল বেছে নিতে সব ফ্র্যাঞ্চাইজিদের ডেকেছে গভর্নিং কাউন্সিল। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ইতিমধ্যে 6 দল চূড়ান্ত করে ফেলেছে গভর্নিং কাউন্সিল। আগের মালিকানায় থাকছে চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশাল। নতুন 3 প্রতিষ্ঠান পাচ্ছে ঢাকা, খুলনা ও সিলেট। প্যাশনের থেকে আসা আর কি। আমি নিজেই ক্রিকেট খেলতাম এক সময়। 5 বছরের কথা চিন্তা করে 1 বছরে স্টার্ট করার চিন্তা করেছি। তারা জানালেন যে আমরা আমাদের চিরং টিমটা নিয়ে কাজ করব। ইনশাল্লাহ এই বছরও লাস্ট টাইমের মতো চিরং টিম নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আবারও একটা ফাইট দিবে। বিপিএল এ দ্বিতীয়বার অংশ নিচ্ছে ফরচুন গ্রুপ। এবার সাকিবকে ভিড়িয়ে শুরুতেই আলো কেড়ে নিয়েছে বরিশাল। ডাগআউটে থাকছেন খালেদ মাহমুদ সুজন। বিদেশিদের তালিকাটাও সমীহ করার মতো। আফগান অফ স্পিনার মুজিবুর রহমানের সাথেও কথা পাকা। সাকিব হচ্ছে বিশ্বমানের প্লেয়ার এবং বিশ্বের সেরা অলরাউন্ডার। অবশ্যই তাকে আমার ফার্স্ট চয়েস থাকবে। এটা গতবার আমি পাইনি ড্রাফটে, এবার যেহেতু ডাইরেক্ট কন্ট্রাক্ট, সো উই গেট হিম। 2-3 দিনের মধ্যে দলগুলো চূড়ান্ত হবে। এই মাসের মধ্যেই প্লেয়ার্স ড্রাফটের আনুষ্ঠানিকতা শেষ করতে চায় গভর্নিং কাউন্সিল। এবার এ প্লাস ক্যাটাগরির সর্বোচ্চ পারিশ্রমিক 70 লাখ টাকা। তাদের আগ্রহটা প্রকাশ করছে তারা। আমরা তাদের সাথে বলছি যে আমাদের কিছু ইন্টারনাল ব্যাপার আছে, এইগুলো আমরা একটু দেখব, দেখে বেরিয়ে খুব তাড়াতাড়ি বোর্ডের সাথে আলাপ করে আমরা এটা ডিক্লেয়ার করে দেবো ফ্র্যাঞ্চাইজির ব্যাপারটা।
20 জানুয়ারি বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান, 21 জানুয়ারি মাঠে গড়াবে অষ্টম আসর। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বলারদের দাপটে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর প্রথম দিন শেষে ভালো অবস্থানে ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি সাউথ জোন। রাজশাহীতে সাউথ জোনের 2 জাতীয় তারকা নাসুম ও মাহেদি নিয়েছেন 5টি করে উইকেট। তাতে 260 রানে অল আউট হয় ইসলামী ব্যাংক ইস্ট জোন। সর্বোচ্চ 61 রান করেন আশরাফুল। জবাবে বিনা উইকেটে 3 রান সাউথ জোনের বোর্ডে। চট্টগ্রামে বিসিবি নর্থকে 219 রানে অল আউট করে ওয়ালটন সেন্ট্রাল জোন। রবিউল শুভাগতদের দারুণ বোলিংয়ে সুবিধা করতে পারেনি নর্থ জোন। পারভেজ ইমন 46 আর মার্শাল আয়ুবের 35 রানে 200 পার করে তারা। জবাবে বিনা উইকেটে 61 রানে দিন শেষ করেছে নর্থ জোন। মিজানুর 18 আর মিঠুন 43 রানে অপরাজিত আছেন। লা লিগায় মাদ্রিদ ডার্বিতে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বেনজেমা ও আসেনসিওর নৈপুণ্যে আতলেতিকো মাদ্রিদকে 2-0 গোলে হারিয়েছে তারা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে শুরুতে এগিয়ে যায় লস ব্লাঙ্কোরা। ভিনিসিয়াস জুনিয়রের ক্রস থেকে গোল করেন অধিনায়ক কারিম বেনজেমা। রিয়ালের দ্বিতীয় গোলেও ছিল ভিনিসিয়াসের অবদান। তার সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন মার্কো অ্যাসেনসিও। ম্যাচে রিয়ালের চেয়ে বেশি আক্রমণ করেও গোল পায়নি আতলেতিকো। এদিকে লিগ 1-এ মোনাকোকে 2-0 গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচের 12 মিনিটে পেনাল্টি থেকে লিড এনে দেন এমবাপে। প্রথমার্ধের শেষ দিকে জোড়া পূর্ণ করেন ফরাসি তারকা। অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ড্র করে কিছুটা চাপে লাল সবুজ। ভুল থেকে শিক্ষা নিয়ে ভুটানকে হারানোর প্রত্যয় অধিনায়ক মারিয়া মান্ডার। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 3টায়। প্রথম ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলেও প্রত্যাশা মতো 3 পয়েন্ট পাওয়া হয়নি বাংলাদেশের। স্ট্রাইকারদের ব্যর্থতায় ভুগেছে দল। ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে একাদশ কি হবে তাই নিয়ে চিন্তায় কোচিং স্টাফেরা। রিজার্ভ বেঞ্চেও তেমন নির্ভরযোগ্য স্ট্রাইকার নেই, যে কারণে তহুরা ঋতুকে ফ্রন্টলাইনে রেখেই মূল পরিকল্পনা সাজাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে ফুটবলাররা আত্মবিশ্বাসী ভুটানকে হারানোর ব্যাপারে। আমরা তো নেপালকে প্রেসারের উপরে রেখেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে যে আমরা গোল করতে পারি নাই। আমাদের প্রত্যেকটা ম্যাচে যে উইন করতে হবে সেভাবে লক্ষ্য, আর ভুটানের সাথে আমরা উইন করতে হবে। আমার যে কালকে অনেক সুযোগ হয়েছিল, ওগুলা নেক্সট ম্যাচে হচ্ছে ওই সুযোগগুলো যদি পাই ওগুলো কাজে লাগাবো। এদিকে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 5-0 গোলে হারিয়ে এরই মধ্যে বাংলাদেশকে সতর্কবার্তা দিয়ে রেখেছে ফিফা র্যাঙ্কিং এ 168 নম্বরে থাকা ভুটান। দুর্দান্ত ছন্দে রয়েছে প্রেমা, সব শেষ ম্যাচে একাই করেন 2 গোল। বাংলাদেশ দুর্দান্ত খেলেছে, তাতে আমরা সতর্ক, তবে আমাদের খেলোয়াড়রাও উজ্জীবিত। স্বাগতিকদের হারানোর সব কৌশল কাজে লাগাতে চাই আমরা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হয় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ভুটানের বিপক্ষে সেরাটা দিতে না পারলে ফিকে হয়ে যেতে পারে লাল সবুজদের ফাইনালের স্বপ্ন, কেননা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা 2 দল খেলবে ফাইনালে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহাকাশের অজানা রহস্য জানতে নতুন ধরনের টেলিস্কোপ নিয়ে গবেষণা শুরু করতে যাচ্ছে নাসা। নক্ষত্র বা গ্রহাণুর খসে পড়া কিংবা ব্ল্যাক হোলের মতো রহস্য উন্মোচনে কাজ করবে প্রতিষ্ঠানটির নতুন মিশন এক্স-রে টেলিস্কোপ। মহাকাশ নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। সেই কৌতূহল মেটাতেই দীর্ঘ কয়েক দশক ধরে কাজ করে আসছেন মহাকাশ বিজ্ঞানীরা। মহাকাশে কিভাবে তারা খসে পড়ে বা কৃষ্ণ গহ্বরের আসল রহস্য কি ইত্যাদি নিয়ে গবেষণা এবার নতুন রূপ পাচ্ছে। 9 ডিসেম্বর থেকে এক্স-রে টেলিস্কোপ নামে নতুন মিশন শুরু করেছে নাসা। যুক্তরাষ্ট্রের কেপ ক্যানভেরাল থেকে IXPE মহাকাশযানে করে পাঠানো হয়েছে নতুন এই টেলিস্কোপ। আমরা প্রতিদিনই এই মহাকাশকে নতুন করে আবিষ্কার করছি, একই সাথে এটিও আবিষ্কার করার চেষ্টা করছি আমরা কোথা থেকে এসেছি। আমাদের নতুন মিশনের লক্ষ্য মহাকাশের বস্তুগুলো কোথায় হারায় তা বের করা। এক্স-রে টেলিস্কোপ আরো বিশদভাবে লক্ষ্য করে দেখবে মহাকাশের নতুন বিষয়গুলো। আগে আবিষ্কৃত বিষয়গুলোকেও নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করবে টেলিস্কোপটি। আগে থেকেই আবিষ্কার করা জায়গাগুলোতে যখন আমরা নতুন করে মিশন চালাই, সেখানে আমরা আরো নতুন তথ্য খুঁজে পাই। এমন অনেক কিছুই পাওয়া যায় যা আগে কেউ চিন্তাও করেনি। একই সাথে যে আবিষ্কারের জন্য মানুষ কয়েক দশক ধরে অপেক্ষা করছে। নাসা জানিয়েছে ইতালীয় বিজ্ঞানীদের তৈরি করা নতুন এক্স-রে টেলিস্কোপটি খুবই সংবেদনশীল। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।